আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারে সকল ছাত্রছাত্রী, আপনারা যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের অনলাইন ক্লাস ইংলিশ ক্লাস নেবেন আশরাফুল স্যার, ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের নিয়মিত শিক্ষক। আপনারা যারা অনলাইনে আজকে স্যারের ক্লাস দেখবেন, আশা করি সবার ক্লাসটা অনেক ভালো লাগবে এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে এসে করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্য কাউকে ক্লাস দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের স্যারের ক্লাস সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। যারা অনলাইনে আজকে স্যারের ক্লাস দেখবেন, আশা করি ক্লাসটা অনেক ভালো লাগবে এবং যদি কোনো প্রশ্ন থাকে আসসালামু আলাইকুম স্যার। যারা অনলাইনে আজকে স্যারের ক্লাস আশা করি আসসালামু আলাইকুম। আমাকে একটু অনুগ্রহ করে জানাবা কথা শোনা যাচ্ছে কিনা। কেউ যদি যুক্ত হয়ে তাকে একটু শোনাবা, একটু জানাবা যে কথা শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু অনুগ্রহ করে জানাবা কথা শোনা যাচ্ছে কিনা। আর অবশ্যই ক্লাসটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা। হ্যাঁ, তাহলে আমি ক্লাসটি শুরু করি। হ্যাঁ, আমি আজ তোমাদের সাথে আলোচনা করব টেন্স নিয়ে। ওকে, টেন্স কাকে বলে এটা কখনো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? আবারও বলতেছি, টেন্স কাকে বলে এটা কখনো জানতে চাইবে না। তারপর আমি তোমাদের জানার জন্য বলি টেন্স কাকে বলে। এটা লক্ষ্য করো, টেন্সকে যদি ভাঙি তাহলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ভার্ব, অন্যটা হচ্ছে টাইম। তাহলে টেন্সকে যদি আমরা ভাঙি কয়টা জিনিস পাবো? একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে টাইম। তাহলে এই যে ভার্ব এবং টাইম পাইলাম, এখান থেকে আমরা একটা সংজ্ঞায় যেতে পারি যে কোনো একটা কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। তাহলে টেন্স কাকে বলে? কোনো একটা কাজ কখন সংগঠিত হবে সেই সময়টাই হচ্ছে টেন্স। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, টেন্সকে কত ভাগে ভাগ করা যায়? টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা কাজ অতীতে হতে পারে, একটা কাজ বর্তমানে হতে পারে, আবার একটা কাজ ভবিষ্যতেও হতে পারে। তাহলে টেন্সকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আর যদি প্রশ্নে আসে টেন্সকে সর্বমোট কত ভাগে ভাগ করা যায়, তাহলে অ্যান্সার কি হবে? একটু দ্রুত বলো তো, টেন্সকে সর্বমোট কত ভাগে ভাগ করা যায়? একটু কাইন্ডলি বলবা, একটু দ্রুত। ওকে, টেন্সকে সর্বমোট 12 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এই 12টা তোমাদের মনে রাখতে হবে না, তোমরা 4টা মনে রাখবা, ঠিক আছে? আমি আবারও বলতেছি, কয়টা মনে রাখবা? 4টা। কি কি একটু দেখি। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই 4টা যদি মনে রাখতে পারি আমরা, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা 12টা টেন্সের নাম মনে রাখতে পারবো। কিভাবে একটু দেখো, যদি তোমাদের প্রেজেন্টের নাম জানতে চাই তাহলে এর আগে শুধু প্রেজেন্ট বসিয়ে দাও, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপ ভাবে যদি এর আগে পাস্ট বসাও তাহলে পাস্টের 4টা পাওয়া যাবে। আবার যদি ফিউচারের বলতে বলে তাহলে কি আমরা এখান থেকে ফিউচারের 4টা বলতে পারবো, যেমন ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে টেন্সের 12টা নাম, এটা বলতে পারবো তো সবাই? এটা নিয়ে কোনো সমস্যা নাই তো? একটু দ্রুত জানাও, টেন্সের 12টা নাম বলতে পারবো তো? ওকে, ঠিক আছে, আমি তাহলে সামনে আগালাম। একটু লক্ষ্য করি, এবার টেন্স থেকে তোমাদের যেরকম প্রশ্ন আসে, টেন্স থেকে তোমাদের প্রশ্ন আসে সাধারণত একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওইখানে বলবে যে এটা কোন টেন্সে আছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। অথবা আর একটা প্রশ্ন আসতে পারে,
সেটা হচ্ছে একটা বাক্য দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এটাকে ফিউচার ইনডিফিনিট করো, অথবা ফিউচার পারফেক্ট করো, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করো। এই দুই ধরনের প্রশ্ন টেন্স থেকে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, আমাকে একটু বলো তো তোমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কয়টা ক্ষেত্রে হয়? একটু দ্রুত বলবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কয়টা ক্ষেত্রে হয়? একটু দ্রুত। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কয়টা ক্ষেত্রে হয়? ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তিনটা ক্ষেত্রে হয়। একটা নিত্য নৈমিত্তিক কাজ বোঝালে, নিত্য নৈমিত্তিক কাজ বোঝালে। দুই, অভ্যাসগত কর্ম বোঝালে, অভ্যাসগত কর্ম বোঝালে। এবং তিন, চিরন্তন সত্য, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝালে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কয়টা ক্ষেত্রে হয়? একজন বলেছে চারটা, চারটা না, সরি চারটা না, তিনটা ক্ষেত্রে। চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য এটা একটাতেই যাবে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কয়টা ক্ষেত্রে হয় বললাম? তিনটা ক্ষেত্রে। একটা হচ্ছে নিত্য নৈমিত্তিক কাজ। আচ্ছা, নিত্য নৈমিত্তিক কাজ কি? যেই কাজগুলো আমরা সাধারণত সচরাচর করে থাকি। নিত্য নৈমিত্তিক কাজ বলতে প্রত্যেক দিন করতে হবে এরকম কোনো কাজ না। সেটা দিনে একবার করতে পারে, দিনে দুইবার করতে পারে, সপ্তাহে এক দুইবার করতে পারে, মাসে এক দুইবার করতে পারে। ঠিক আছে, নিত্য নৈমিত্তিক কাজ মানে যে প্রত্যেক দিন ঘটবে এরকম না, সেটা সপ্তাহে এক দুইবারও হতে পারে, সেটা হচ্ছে নিত্য নৈমিত্তিক কাজ। আচ্ছা, অভ্যাসগত কর্ম কি? যে কাজগুলো আমরা করে করে আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, ওই জিনিসটা না করলে আমাদের ভালো লাগে না। অর্থাৎ আমাদের যেটা অভ্যাসে পরিণত হবে, যেমন আমি যদি এক্সাম্পল দিই, যে কেউ খুব সকালে ঘুম থেকে উঠে, এটা হচ্ছে তার অভ্যাস। আবার কেউ সকাল 10টার সময় ঘুম থেকে উঠে, এটা তার অভ্যাস। ঠিক আছে, এবার আসো চিরন্তন সত্য। চিরন্তন সত্য কোনগুলা? পৃথিবী যতদিন থাকবে ওই কাজগুলা ততদিন হতেই থাকবে, বা ওইটাই সত্য, এটাই হচ্ছে চিরন্তন সত্য। আর বৈজ্ঞানিক সত্যটা কোনটা? বৈজ্ঞানিক ভাবে যেই কাজগুলা সত্য সেটাই হচ্ছে বৈজ্ঞানিক সত্য। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কয়টা ক্ষেত্রে হয়? তিনটা ক্ষেত্রে হয়। ওকে, তাহলে আমরা একটু দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা একটু দেখবো। ঠিক আছে, যেটা থাকবে তোমাদের, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অবশ্যই স্ট্রাকচার জানতে হবে এবং সেটা দেখে টেন্স নির্ণয় করতে হবে। ওকে, এটা হচ্ছে তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এখন দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ওকে, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার একটাই। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে ভেঙে ভেঙে বেশ কয়েকটা স্ট্রাকচার তোমাদের দেখাবো, যেন কখনো এটা নিয়ে তোমাদের ঝামেলা না হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে চলে যাই। দেখো, এক নাম্বার স্ট্রাকচার, সাবজেক্ট থাকবে প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, একটা এক্সাম্পল দিই, যেমন দেখো, I read a book every night. I read a book every night. আমি প্রত্যেক রাতে বই পড়ি, আমি প্রত্যেক রাতে বই পড়ি।
একটু লক্ষ্য করো, এই যে আই হলো সাবজেক্ট, রিড হলো ভার্বের বেস ফর্ম, আর এ বুক এভরিডে এটা হলো এক্সটেনশন। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে সেটা কি হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপর দেখি আমরা 2 নাম্বার স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস অথবা ইএস প্লাস এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব থাকলে তার সাথে এস বা ইএস থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। ঠিক আছে, এবার একটু লক্ষ্য করি কখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যদি সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা? হি, শি, ইট, রহিম, করিম, রহিমা এবং যে কোনো বস্তু, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যেমন আমি যদি এক্সাম্পল দিই, রহিম গোজ টু স্কুল। রহিম গোজ টু স্কুল, রহিম কোথায় যায়? স্কুলে যায়। এবার একটু লক্ষ্য করি এইখানে কি আছে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। কেন হয়েছে একটু লক্ষ্য করি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বা ইএস। এবার একটু লক্ষ্য করি, যদি এই বাক্যটা তুলে দিয়ে বলা হয় এটা কোন টেন্স, এই বাক্যটা যদি তুলে দিয়ে বলা হয় যে এটা কোন টেন্স, তাহলে পারা যাবে? একটু কাইন্ডলি অ্যানসার দিবা, এটা কি পারা যাবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এটা চেনা যাবে? একটু কথা বলতে হবে, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, কেন হলো, এটা চেনা যাবে? ওকে, এবার আমরা আরো একটু সামনে আগাই। স্ট্রাকচার 3, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস এক্সটেনশন। একটু লক্ষ্য রাখতে হবে, যদি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস এক্সটেনশন থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে মাথায় রাখতে হবে হ্যাভ অথবা হ্যাজ এর পর আর কোনো ভার্ব আসা যাবে না। এই জিনিসটা একদম মাথায় গেঁথে রাখতে হবে। যদি সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ থাকে, শুধু হ্যাভ হ্যাজ থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু হ্যাভ হ্যাজ এর পর যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেটা ভি3 হইয়া যায়, তখন আর সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় না। সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে মাথায় রাখতে হবে সাবজেক্টের পর শুধু হ্যাভ হ্যাজ থাকলে এবং তারপর এক্সটেনশন থাকলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটা এক্সাম্পলে যাই। আই হ্যাভ এ নাইস পেন। আই হ্যাভ এ নাইস পেন। আমার একটি সুন্দর কলম আছে। আমার একটি সুন্দর কলম আছে। এইবার এটা বলো তো কোন টেন্স হবে? একটু কাইন্ডলি দ্রুত অ্যান্সার দেবা। আই হ্যাভ এ নাইস পেন, আমার একটি সুন্দর কলম আছে, এটা কোন টেন্স হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কেন হবে? এই যে লক্ষ্য করে দেখো এখানে কি আছে? হ্যাভ বসেছে। আর যদি সাবজেক্টের পর শুধু হ্যাভ অথবা হ্যাজ থাকে আর কোনো ভার্ব না থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আর একটু ক্লিয়ার করে নিই, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, অন্যথায় অন্য যে কোনো পারসন হলে হয়ে যাবে হ্যাভ। এবার লক্ষ্য করে দেখো আই ফার্স্ট পারসন, আই কোন পারসন? ফার্স্ট পারসন। এই কারণে এখানে হ্যাজ হয় নাই, কি হয়েছে? হ্যাভ হয়েছে। কিন্তু যদি এখানে হি হতো অথবা শি হতো তাহলে এখানে হ্যাভ হতো না হ্যাজ হতো? অবশ্যই এখানে হইয়া যাইতো হ্যাজ, কারণ এই যে হি এবং শি এটা কেমন? থার্ড পারসন সিঙ্গুলার। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হবে হ্যাজ, অন্যথায় হ্যাভ। ওকে, আরেকটা দেখি আমরা। স্ট্রাকচার 4, সাবজেক্ট প্লাস
এম অথবা ইজ অথবা আর প্লাস এক্সটেনশন। একদম মনোযোগ দিবে এই জায়গায়, এই জায়গাটাতে ভুল হইয়া যায়। লক্ষ্য করো, যদি সাবজেক্টের পর এম ইজ আর প্লাস এক্সটেনশন থাকে, অর্থাৎ এম ইজ আর এর পর আর কোনো ভার্ব থাকা যাইবে না, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবারও বলতেছি, এম ইজ আর এর পর আর কোনো ভার্ব থাকা যাবে না, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর একটু ক্লিয়ার করে নিই, এটা প্যাসিভের ধারণা, তারপরে বলে নিই, যদি এম ইজ আর এর পর ভি থ্রি থাকে, এম ইজ আর এর পর ভি থ্রি থাকে, তাও সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু অ্যাক্টিভ নয়, এটা প্যাসিভ ভয়েসে থাকবে, ঠিক আছে। তবে এম ইজ আর এর পর লক্ষ্য রাখতে হবে, কখনোই ভার প্লাস আইএনজি থাকা যাবে না, কারণ আমরা জানি যদি এম ইজ আর এর পর ভার প্লাস আইএনজি থাকে, তাহলে সেটা কি হইয়া যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা জিনিস আমরা এখানে বলতেই পারি, এম ইজ আর এর পর যাই থাকুক মনে মনে ধরে নিব সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলতেছি, এম ইজ আর এর পর যাহাই থাকুক ধরে নিব সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে লক্ষ্য রাখতে হবে কোনো মতেই যেন এরপর ভার্বের সাথে আইএনজি না থাকে। যদি এম ইজ আর এর পর ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেটা হইয়া যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা এক্সাম্পল দিই, আই অ্যাম ইন ক্লাস 12, আই অ্যাম ইন ক্লাস 12। এবার লক্ষ্য করো, এই বাক্যে সাবজেক্টের পর কি বসেছে, এম বসেছে। তার মানে আমি আগেই বলছি, সাবজেক্টের পর এম ইজ আর থাকলে এবং তারপর আর কোনো ভার্ব না থাকলে সেটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি আমরা, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। এবার একটু লক্ষ্য করি, এইখানে সাবজেক্ট রাইস, ইজ সাহায্যকারী ভার্ব, ইটেন হচ্ছে মেইন ভার্ব। আমার কথা ছিল যে এম ইজ আর এর পর যাই থাকুক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু এম ইজ আর এর পর ভার্বের সাথে আইএনজি থাকা যাবে না, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা বুঝতে পেরেছো। এবার বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে তোমাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? আমি আরো কিছু এক্সাম্পল দেব। এই চারটা স্ট্রাকচার পড়িয়েছি, এই চারটা স্ট্রাকচারের মধ্যে যদি প্রশ্ন আসে পারা যাবে। আমি আবার একটু তোমাদের স্মরণ করে দিই, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা এস প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশন। এই কয়টা যদি দেখতে পাও, চোখ বন্ধ করে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ক্লিয়ার? বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কোনো সমস্যা আছে কারো? ডায়লগটা আমারই দিয়ে দিয়েছে, ইসরাত ইলা, চোখ বন্ধ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ধন্যবাদ ডায়লগ কপি করার জন্য। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। এইবার আমরা আগে যেহেতু বললাম যে বৈজ্ঞানিক সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা একটু বৈজ্ঞানিক সত্যের এক্সাম্পলটা দেখব। লক্ষ্য করি, ওয়াটার বয়েলস at 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওয়াটার বয়েলস at 100 ডিগ্রি সেলসিয়াস। একটু লক্ষ্য করো, ওয়াটার পানি ফুটে, বয়েলস ফুটে, যখন তাপমাত্রাটা কত ডিগ্রি দেওয়া হয়, 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি যে ফোটে, এটা কেমন সত্য? চিরন্তন সত্য নাকি বৈজ্ঞানিক সত্য? অবশ্যই এটা বৈজ্ঞানিক সত্য। তাহলে এইটাও কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার লক্ষ্য করো, চেনার উপায়, ভার্বের শেষে কি আছে, একটা এস আছে, তাহলে এটা হবে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইবার আমরা একটা জিনিস দেখবো, যে চিরন্তন সত্যটা দেখবো একটু, চিরন্তন সত্য। যেমন দেখো, the sun rises in the
ইন দি ইস্ট, দি সান রাইসেস ইন দি ইস্ট। আচ্ছা, সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। এবং কেমন সত্য? চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা শেষ। এবার বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলতে পারো, নতুবা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব। ওকে, এবার একটু দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা তোমরা বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কয়টা ক্ষেত্রে হয় বলেছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কয়টা ক্ষেত্রে হয়? দ্রুত বলতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কয়টা ক্ষেত্রে হয়? ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তিনটি ক্ষেত্রে হয়। কয়টি বললাম? তিনটি। যেমন দেখো, কোনো কাজ বর্তমানে চলছে বোঝালে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে, বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে। আর একটা হচ্ছে দেখো, নিকটবর্তী ভবিষ্যতে, নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ করা হবে এবং তা আগে থেকে ঠিক করা থাকবে বোঝালে। এবং 3 নাম্বার, পরিবর্তনশীল অবস্থা বোঝালে, পরিবর্তনশীল অবস্থা বোঝালে। এই তিনটা ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গুড, অনেকেই বলছো তিনটা, গুড। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তিনটা ক্ষেত্রে: বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে, নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ করা হবে এবং তা আগে থেকে ঠিক করা থাকবে বোঝালে, এবং পরিবর্তনশীল অবস্থা বোঝালে। এই তিনটা ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, এবার আমরা একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, এবার আমরা একটু এক্সাম্পলে চলে যাই। যদি তোমাদের প্রশ্নটা এরকম থাকে, আমরা আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছি, আমরা আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছি। অপশন এ, উই আর গোয়িং টু ঢাকা নেক্সট উইক। অপশন বি, উই শ্যাল go to Dhaka next week. একটু দ্রুত জানাবো অ্যান্সার কোনটা হবে। দেখা যাচ্ছে না, লেখা ছোটর কারণে দেখতে পাচ্ছ না নাকি? এবার দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো। আমারটাতে তো দেখতে পাচ্ছি। একটু লক্ষ্য করি,
আমরা আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছি। অনেকেই বলছে অ্যান্সার কি হবে? এ। গুড, রাইট অ্যান্সার এ। কেন হবে একটু ব্যাখ্যা করো তো। দেখো, লক্ষ্য করো, আমরা আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছি, আমার কাজটা হচ্ছে ঢাকা যাওয়া। কখন যাব? আগামী সপ্তাহে। আচ্ছা, আমি যে আগামী সপ্তাহে ঢাকা যাব, এটা আমি আগে থেকে ঠিক করে রাখিনি। এবং আগামী সপ্তাহটা কেমন? নিকটবর্তী ভবিষ্যৎ। তাহলে দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ করা হবে এবং সেটা আগে থেকেই ঠিক করা আছে। এই কারণে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ফিউচার ইনডিফিনিটে কখনোই যাবে না। আরেকটা এক্সাম্পল দেখি। রিদি ইজ writing a letter. Riddhi is writing a letter. Riddhi is writing a letter. রিদি কি লিখতেছে? চিঠি লিখতেছে। আচ্ছা, রিদির কাজটা কি চলমান আছে না? এবং স্ট্রাকচারটা লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্টের পর এম ইজ যদি থাকে এবং তারপর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার একটা জিনিস একটু আমি তোমাদের ক্লিয়ার করি, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ইজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে? ইজ। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে আর হবে। সাবজেক্ট প্লুরাল হলে আর। আর সাবজেক্ট যদি আই হয়, আই, তাহলে আই এর পর সবসময় কি বসে? এম। অর্থাৎ আই এর পর এম, এটা ফিক্সড থাকবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেব। মাই গার্লফ্রেন্ড ইজ গেটিং ফ্যাট। মাই গার্লফ্রেন্ড ইজ গেটিং ফ্যাট। একটু লক্ষ্য করো, আমার মেয়ে বান্ধবী কি হয়ে যাচ্ছে? মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এবার একটু লক্ষ্য করো, আগে ছিল চিকন, আগে ছিল চিকন, কিন্তু এখন কি হয়ে যাচ্ছে? মোটা হয়ে যাচ্ছে। তাহলে এটা কি পরিবর্তনশীল অবস্থা বোঝাচ্ছে কিনা? একটু কথা বলো। এটা অবশ্যই পরিবর্তনশীল অবস্থা বোঝাচ্ছে। আর পরিবর্তনশীল অবস্থা বোঝালে সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং স্ট্রাকচারের দিকে লক্ষ্য করো, সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্টের পর যদি এম ইজ আর থাকে এবং যদি তারপর ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমাকে বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে, তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে, তাহলে আমি প্রেজেন্ট পারফেক্টে গেলাম। প্রেজেন্ট পারফেক্ট। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি? খুবই সিম্পল। ধরো, কোন একটা কাজ বর্তমানে শেষ হয়েছে, কোন একটা কাজ বর্তমানে শেষ হয়েছে, কিন্তু তার ফল বা প্রভাব এখনো বিদ্যমান, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু অনুমান করো, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়েছে, বর্ষাকালে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে গেছে, সকালে বৃষ্টিটা হয়েছে। এর ফলে ধরো বর্ণালীতে এক কোমর পানি। এই পানির জন্য আমরা কি করতে পারতেছি না? রাস্তা পার হইতে পারতেছি না, রাস্তা পার হইতে আমাদের সমস্যা হইতেছে। এইটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ বৃষ্টি হয়েছে, বর্তমানে কোন একটা কাজ শেষ হয়েছে, এর ফলে বা এর প্রভাবে আমরা রাস্তাটা হেঁটে পার হতে পারতেছি না। এইটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি? বর্তমানে কোন একটা কাজ শেষ হয়েছে, কিন্তু তার ফল বা প্রভাব এখনো বিদ্যমান, এই ক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর স্ট্রাকচারটা কি? শোনা যাচ্ছে কি কথা? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার।
সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন। একই কথা, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ এবং অন্য পারসন হলে হ্যাভ। আমরা একটু এক্সাম্পলে যাই। ইট হ্যাজ rained today. It has rained today. আজ বৃষ্টি হয়েছে। It has rained today. আজ বৃষ্টি হয়েছে। একটু লক্ষ্য করি, সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের V3, তাহলে সেটা হয়ে যাবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি। We have finished our examination. আমরা আমাদের পরীক্ষা কি করেছি? শেষ করেছি। এবার লক্ষ্য করে এটা কেন প্রেজেন্ট পারফেক্ট হবে? এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3, ওকে, আর একটু বিশ্লেষণ করি। আমরা যখন পরীক্ষা শেষ করি আমাদের মনে তার প্রভাব থাকে কিনা? রেজাল্ট ভালো হবে নাকি খারাপ হবে, পাস করব নাকি ফেল করব, এরকম টেনশন থাকে কি থাকে না? অবশ্যই থাকে। তার মানে কোন একটা কাজ শেষ করেছি কিন্তু তার ফল বা প্রভাব এখনো বিদ্যমান, তাই এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে যদি দেখো যে সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ প্লাস V3 আছে, তাহলে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু লক্ষ্য করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? আমি যখন তোমাদের ক্লাসটি শুরু করি, এখন থেকে ধরো 30 মিনিট আগে ক্লাসটি শুরু করেছি, তাই তো? যদি 30 মিনিট আগে ক্লাসটি শুরু করিয়া থাকি তাহলে 30 মিনিট হইয়া গিয়েছে, তার মানে কি ওটা অতীতে না? আর আমার কাজটা কি? কাজটা হলো পড়ানো, তার মানে আমার কাজটা পড়ানো, এবং এটা শুরু হয়েছে কখন? অতীতে। আচ্ছা, অতীতে শুরু হয়ে আমার পড়ানোটা কি শেষ হয়ে গেছে না চলতেই আছে? আমার কাজটা পড়ানো এবং এটা চলতেই আছে, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কোন একটা কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবারও বলছি, কোন একটা কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা একটু স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। একটু মিস্টেক হয়েছে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এখানে সিন্স অথবা ফরের নিয়মটা আছে, সিন্স অথবা ফর প্লাস টাইম। একটু লক্ষ্য করি, এখান থেকে প্রশ্ন আসতে পারে, সিন্স এবং ফরের নিয়ম খুবই ইম্পর্টেন্ট। সিন্স এবং ফরের নিয়মটা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝায়, এই ক্ষেত্রে সিন্স এবং ফরের পর একটা টাইম থাকে, ঠিক আছে? তাহলে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর সিন্স অথবা ফর, তারপর টাইম। এবার লক্ষ্য রাখতে হবে কখন সিন্স বসবে আর কখন ফর বসবে। মাথায় রাখবা, এই সময়টা যদি নির্দিষ্ট হয় তাহলে বসবে সিন্স, আর এই সময়টা যদি অনির্দিষ্ট হয়
তাহলে সেটা বসবে ফর। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমার লক্ষ্য রাখতে হবে এই সময়, সময়টা নির্দিষ্ট হলে সিন্স, সময়টা অনির্দিষ্ট হলে ফর। এখানে প্রশ্নটা কিরকম থাকতে পারে একটু লক্ষ্য করি। প্রশ্নটা এরকম থাকতে পারে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। একটু লক্ষ্য করি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কখন শুরু হয়েছে? সকালে, এখনো থেমে যায়নি বরং হতেই আছে। এক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তোমাকে বলতে পারে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বাক্যটি দিয়ে বলতে পারে চুজ দি কারেক্ট সেন্টেন্স, চুজ দি কারেক্ট সেন্টেন্স। অপশন এ, ইট হ্যাজ বিন raining, it has been raining since morning, it has been raining since morning. Option B, it has been raining for morning, it has been raining for morning. এবার বলো তো, দ্রুত বলো রাইট অ্যান্সার কোনটা হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং নাকি ইট হ্যাজ বিন রেইনিং ফর মর্নিং? একটু দ্রুত অ্যান্সার করি, খুব ইম্পর্টেন্ট এই রুলসটা, একটু দ্রুত বলি। এখানে সিন্স হবে, এ হবে না বি হবে? একজন বলেছে এ, আর একজন বলেছে বি, এ বি, বেশিরভাগ বলতেছে এ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে বলেছে বি সে ভুল বলেছে, রাইট অ্যান্সার এ। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, বৃষ্টিটা কখন থেকে হইতেছে? সকাল থেকে, সকাল থেকে। সকালটা নির্দিষ্ট সময়, সকালটা কি সময়? নির্দিষ্ট সময়। আমি তারপরে একটু বলে নিই, দেখো দিনের বিভিন্ন অংশ, দিনের বিভিন্ন অংশ, সেটা হতে পারে মর্নিং, সেটা হতে পারে নন, সেটা হতে পারে আফটারনুন, সেটা হতে পারে ইভিনিং, সেটা হতে পারে নাইট, মিড নাইট, লেট নাইট, এগুলো সব কি দিনের নির্দিষ্ট অংশ। আবার দিনের নাম স্যাটারডে, সানডে, মানডে, 7 দিনের নাম, এগুলো কি নির্দিষ্ট সময়। আবার মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো সব কি নির্দিষ্ট সময়। আবার যদি দেওয়া থাকে নির্দিষ্ট বছর 2001, 2010, 2020, এগুলো সব কি সময়? নির্দিষ্ট সময়। আবার যদি দেওয়া থাকে ঋতুর নাম, বিভিন্ন ঋতুর নাম, যেমন স্প্রিং, অটাম, উইন্টার, সামার, এগুলো সব কি নির্দিষ্ট ঋতুর নাম। এগুলো সব কি তাহলে হবে বলতো? সব নির্দিষ্ট সময়। আর নির্দিষ্ট সময় বোঝালে অবশ্যই কি হবে? সিন্স হবে। তাহলে এবার প্রশ্ন তোমাদের করতেই পারো, তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে, তাহলে অনির্দিষ্ট সময় কোনগুলা, অনির্দিষ্ট সময় কোনগুলা? এবার একটু দেখো, অপশন এ, চুজ দি কারেক্ট সেন্টেন্স, চুজ দি কারেক্ট, চুজ দি কারেক্ট সেন্টেন্স, চুজ দি কারেক্ট সেন্টেন্স। রিদি has been reading, Riddhi has been reading since 2 hours, Riddhi has been reading since 2 hours. B, Riddhi has been reading for 2 hours. লক্ষ্য করি, রিদি হ্যাজ বিন রিডিং সিন্স 2 hours, রিদি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। একটু দ্রুত বলি তো এখানে রাইট অ্যান্সার কি হবে? একটু দ্রুত বলি এখানে রাইট অ্যান্সার কি হবে? চুজ দি কারেক্ট সেন্টেন্স, এ না বি? একজন বলেছে বি, বি, বি। ওকে, বি এবং এর মধ্যে দ্বন্দ্ব চলতেছে। Riddhi has been reading since 2 hours. B, Riddhi has been reading for 2 hours. Since হবে না ফর হবে? এতটুকু বলো।
এতে আছে সিন্স টু আওয়ার্স, বিতে আছে ফর টু আওয়ার্স। কোনটা হবে? বেশিরভাগ বলতেছে বি হবে। ওকে, রাইট অ্যান্সার হবে বি। কেন হবে একটু ব্যাখ্যা করি। এই যে দেখো, এই 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, 1 ডে, 2 ডে, 3 ডে, 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, এগুলো সব অনির্দিষ্ট সময়। এগুলো দ্বারা নির্দিষ্ট কোন সময়কে বোঝায় না। একটু ব্যাখ্যা করি। এখানে দেখো বলা হচ্ছে রিডি হ্যাজ বিন রিডিং সিন্স 2 আওয়ার্স। তোমার মনে হতেই পারে 2 ঘন্টা বলছে, 2 ঘন্টা তো নির্দিষ্ট সময়। আচ্ছা, এই 2 ঘন্টা সকালের বোঝাচ্ছে, নাকি দুপুরের বোঝাচ্ছে, নাকি রাতের বোঝাচ্ছে? এটা কি নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে? শুধু বলা হয়েছে যে রিদি 2 ঘন্টা ধরে পড়তেছে, রিদি 2 ঘন্টা ধরে পড়তেছে। কিন্তু কখন থেকে পড়তেছে? সকালের 2 ঘন্টা, দুপুরের 2 ঘন্টা, নাকি রাতের 2 ঘন্টা? এটা দ্বারা নির্দিষ্ট বোঝায় না, বরং কি বোঝায়? অনির্দিষ্ট বোঝায়। যদি আমি বলি আমি 1 মাস ধরে জ্বরে ভুগতেছি, আমি 1 মাস ধরে জ্বরে ভুগতেছি। আচ্ছা, 1 মাস কি এটা নির্দিষ্ট? কোন মাস থেকে? জানুয়ারি মাসে ভুগতেছি নাকি ফেব্রুয়ারি মাসে ভুগতেছি? এটা নির্দিষ্ট করে বোঝায় না। এই কারণে 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এগুলা সব কি সময়? অনির্দিষ্ট সময়। আর এগুলা থাকলে অবশ্যই এই সময়ের আগে ফর বসাতে হবে। এবার বলো, এখানে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ, এখানে কারো কোনো প্রশ্ন আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি সামনে আগালাম। এবার একটু আলোচনা করি পাস্ট ইনডিফিনিট নিয়ে। পাস্ট ইনডিফিনিট, ওকে, সংজ্ঞাটা কি? অতীতে কোনো কাজ করা হয়েছিল বোঝালে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। অতীতে কোনো কাজ করা হয়েছিল বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে? অথবা কারো কোনো কিছু ছিল বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কোথাও কোনো কিছু ছিল বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলবো? কোনো কাজ করা হয়েছিল বোঝালে, অতীতে কোনো কাজ করা হয়েছিল বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার কারো কোনো কিছু ছিল বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কোথাও কোনো কিছু ছিল বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। একটু আমরা দ্রুত স্ট্রাকচারটা দেখব। স্ট্রাকচার 1, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 ভার্বের পাস্ট ফর্ম থাকলেই সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা এক্সাম্পল দেই, আই প্লেড ফুটবল। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলতাম, আমি ফুটবল খেলতাম। আই এট রাইস, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। একটু লক্ষ্য করি, এখানে আছে কি? V2, সাবজেক্ট প্লাস V2, আর V2 থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে ইট নাই, কি আছে? এট। V2, ইট এট, ইটেন, V2 আছে। আর সাবজেক্ট প্লাস V2 থাকলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা আরো স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার নাম্বার 2, একটু লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস এমিজার থাকলে কোন টেন্স হয়েছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পর এমিজার থাকলে কি হয়েছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার এমিজারের পাস্ট কি? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে সাবজেক্টের পর যদি ওয়াজ অথবা ওয়্যার প্লাস এক্সটেনশন থাকে, মাথায় রাখতে হবে সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার যদি থাকে তাহলে আমরা প্রথমে ধরে নিতে পারি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলতেছি, ধরে নিতে পারি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর লক্ষ্য রাখতে হবে এই ওয়াজ ওয়্যারের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, ওয়াজ ওয়্যারের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস। আর আইএনজি না থেকে যাহাই থাকুক সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি কি বুঝাতে পেরেছি? একটু কথা বলি, আমি কি বুঝাতে পেরেছি? সাবজেক্টের পর যদি ওয়াজ ওয়্যার থাকে, যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে প্রথমে ধরে নিব সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর তাকাবো ওয়াজ ওয়্যারের পর কি আছে। ওয়াজ ওয়্যারের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে মাথা থেকে ডিলিট করব, এটা পাস্ট ইনডিফিনিট না, এটা কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
আমি কি বুঝাতে পেরেছি? একটা এক্সাম্পল দেখি। I was in class 12 in 2012, অর্থাৎ 2012 সালে আমি কোন ক্লাসে পড়তাম? দ্বাদশ শ্রেণীতে পড়তাম। 2012 সালে আমি দ্বাদশ শ্রেণীতে পড়তাম। এবার একটু লক্ষ্য করি, সাবজেক্ট আছে আই, ভার্ব আছে ওয়াজ। তার মানে সাবজেক্টের পর যদি শুধু ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ ওয়ার থাকলে সেটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা এক্সাম্পল লক্ষ্য করি, দে ওয়ার মাই স্কুল ফ্রেন্ড। দে ওয়ার মাই স্কুল ফ্রেন্ড, তারা ছিল আমার স্কুলের বন্ধু। একটু লক্ষ্য করি, সাবজেক্ট পর শুধু কি আছে? ওয়ার আছে। আর সাবজেক্টের পর যদি শুধু ওয়াজ ওয়ার থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। মাথায় রাখতে হবে, সাবজেক্টের পর যদি শুধু ওয়াজ ওয়ার থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ওয়াজ ওয়ারের পর যদি ভার্বের সাথে আইএনজি আসে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার নাম্বার 3, সাবজেক্ট প্লাস হেড প্লাস এক্সটেনশন। একটু লক্ষ্য করি, এই এক্সাম্পলটা গতবার আসছিল তোমাদের, এই এক্সাম্পল থেকে গতবার তোমাদের আসছিল, এই স্ট্রাকচারটা থেকে গতবার একটা কোশ্চেন তোমাদের করা হয়েছিল। একটু লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস হেড, অর্থাৎ সাবজেক্টের পর শুধু হেড থাকবে আর কোনো ভার্ব থাকিবে না। সাবজেক্টের পর শুধু হেড থাকিবে আর কোনো ভার্ব থাকিবে না, তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই হেডের পর যদি আরেকটা ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই ভি3 হইবে। আর এই হেডের পর যদি আরেকটা ভার্বের ভি3 চলে আসে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তার মানে লক্ষ্য রাখতে হবে, যদি সাবজেক্টের পর শুধু হেড থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা এক্সাম্পল লক্ষ্য করি, আই হ্যাড এ নাইস হাউস। আই হ্যাড এ নাইস হাউস, আমার একটা কি ছিল? সুন্দর বাড়ি ছিল। এখন নেই, আমার একটা সুন্দর বাড়ি ছিল। একটু লক্ষ্য করি, এইখানে সাবজেক্ট আই এবং তারপর কি বসেছে? হ্যাড বসেছে। হ্যাডের পর আর কোনো ভার্ব নাই। তার মানে যদি কোনো বাক্যে সাবজেক্টের পর শুধু হ্যাড থাকে তাহলে সেটা হইয়া যাইবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা এবার বলো, পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার? পাস্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার? যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার হয় তাহলে আমি পাস্ট কন্টিনিউয়াসে যাব। পাস্ট কন্টিনিউয়াস নিয়ে বেশি কথা বলবো না। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি বর্তমানে কোনো কাজ চলছিল বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে অতীতে কোনো কাজ চলছিল বোঝালে। অতীতে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি বোঝাতে পারছি? অতীতে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু স্ট্রাকচারটা দেখি আমরা, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্টে এই ক্ষেত্রে কি থাকবে? সাবজেক্টের পর ওয়াজ ওয়ার থাকবে, এই ওয়াজ ওয়ার থাকা পর্যন্ত শেষ হবে না, তারপর আবার কি আসবে? ভার্বের সাথে আইএনজি। মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস মানেই সাহায্যকারী ভার্বের সাথে একটা আইএনজি থাকবে। কিভাবে চিনবো এটা কোন কন্টিনিউয়াস? এই ভার্বের সাথে আইএনজির আগে কিছু সাহায্যকারী ভার্ব থাকবে, সেটা দেখে তুমি বলে দিতে পারবা যে এটা কোন কন্টিনিউয়াস। ওয়াজ ওয়ার থাকলে পাস্ট ইনডিফিনিট হলো না, তাহলে ওয়াজ ওয়ার এর পর ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, আর ওয়াজ ওয়ার মানে পাস্ট, তাহলে দুটো মিলে কি হলো? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা এক্সাম্পল দেখব, I was swimming. I was swimming in the pond.
আমি পুকুরে সাঁতার কাটতেছিলাম। আমি পুকুরে সাঁতার কাটতেছিলাম। অতীতে কোন একটা কাজ চলতেছিল বুঝাইতেছে, অতীতে কোন একটা কাজ চলতেছিল বুঝাইতেছে, এবং সাবজেক্টের পর ওয়াজ আছে, তারপর ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে বলো তো এটা কোন টেন্স হবে? অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমি কি সামনে আগাবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর তো কারোর কোনো সমস্যা নেই, তাহলে আমি সামনে আগালাম। এটা নিয়ে বেশি কথা বলবো না, যেটা নিয়ে বেশি কথা বলবো সেটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স এটা ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন এসে থাকে। পাস্ট পারফেক্ট টেন্স, আমি আবারও বলতেছি, সংজ্ঞা তোমাদের কখনো আসবে না, কিন্তু আমি সংজ্ঞাগুলো বলতেছি তোমাদের যেন মনে থাকে, তোমরা যেন বুঝতে পারো সিচুয়েশনটা কখন কি হবে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স অতীতে সংগঠিত হওয়া দুটি কাজ, দুটি কাজ থাকবে, দুটি কাজে অতীতকালে সংগঠিত হবে। একটা আগে হবে এবং একটা পরে হবে। যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা তুলনামূলক পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে দুইটা টেন্স একত্রে থাকবে, ঠিক আছে? এখানে দুইটা টেন্স একত্রে থাকবে। পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে অতীতে সংগঠিত হওয়া দুটি কাজের মধ্যে যেই কাজটা তুলনামূলক আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, অন্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আমি একটু স্ট্রাকচারটা দেখাই তোমাদের। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস এক্সটেনশন, এইটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কিন্তু আগেই বলেছি পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলে দুইটা কাজ জোড়া দেওয়া থাকবে। অতীতে সংগঠিত দুটি কাজ থাকবে, একটা আগে হবে আর একটা পরে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, কনজাংশন হিসেবে এখানে বিফোর অথবা আফটার বসে, বিফোর অথবা আফটার বসে। একটু লক্ষ্য করি, বিফোর অথবা আফটার বসবে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সে অবশ্যই বিফোর এবং আফটার থাকবে। একটু লক্ষ্য করি, বিফোর অর্থ পূর্বে, বিফোর অর্থ পূর্বে, বিফোর অর্থ পূর্বে। এবং আমি কোন টেন্স পড়াইতেছি তোমাদের? পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর অর্থ পূর্বে এবং আমি তোমাদের পড়াইতেছি পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু বিফোর অর্থ পূর্বে, তাই বিফোর থাকলে আগে হয় পাস্ট পারফেক্ট, আগে হয় পাস্ট পারফেক্ট। আর একটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অন্যটা কি হয়? পাস্ট ইনডিফিনিট। একটা যদি পাস্ট পারফেক্ট হয় অন্যটা হয় পাস্ট ইনডিফিনিট। আরেকটা জিনিস লক্ষ্য করি, আফটার অর্থ পরে, আফটার অর্থ কি? পরে। আমি তোমাদের পড়াইতেছি কোন টেন্স? পাস্ট পারফেক্ট। যেহেতু আফটার অর্থ পরে আর পড়াইতেছি পাস্ট পারফেক্ট, তাই আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। আর একটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অন্যটা কি হয়? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। একটু লক্ষ্য করো, এই পাস্ট পারফেক্টে বিফোর এবং আফটারের নিয়ম থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ। বিফোর অর্থ পূর্বে, আর আমি পড়াইতেছি পাস্ট পারফেক্ট টেন্স, তাই পূর্বে হয় পাস্ট পারফেক্ট, আর একটা পাস্ট পারফেক্ট হলে অন্যটা হয় পাস্ট ইনডিফিনিট। আবার আফটার অর্থ যেহেতু পরে, আফটার অর্থ যেহেতু পরে, তাই পরে হয় পাস্ট পারফেক্ট, আর একটা পাস্ট পারফেক্ট হইলে অন্যটা কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। এতটুকু কি বোঝা গিয়েছে? যদি বোঝা যায় তাহলে আমি এক্সাম্পলে যাব, যদি বোঝা যায় তাহলে আমি এক্সাম্পলে যাব। ওকে, এক্সাম্পলে যাই। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। একটু লক্ষ্য করি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দুইটা কাজ আছে এখানে, কাজ আছে কয়টা? দুইটা। একটু লক্ষ্য করি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। একটু লক্ষ্য করি কোন কাজটা আগে হয়েছে, ডাক্তার আসা নাকি মারা যাওয়া? একটু কথা বলি, ডাক্তার আসা আগে হয়েছে নাকি মারা যাওয়াটা আগে হয়েছে? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তার মানে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি
মারা গেল, রোগীটি মারা গেল, তার মানে রোগীটি মারা যাওয়াটা আগে হয়েছে আর ডাক্তার আসাটা তুলনামূলক পরে হয়েছে। এটা হয়েছে পরে, এটা হয়েছে আগে। তাহলে আমরা শিখলাম অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, অন্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার একটু লক্ষ্য করি, যেহেতু এখানে ডাক্তার আসিবার পূর্বে কথাটি আছে, আমরা মাঝখানে বিপদ দিয়ে দিতে পারি, মাঝখানে আমরা বিপদ দিয়ে দিলাম। এবার একটু লক্ষ্য করি কোন কাজটি আগে হয়েছে, রোগীটি মারা যাওয়া। তার মানে রোগীটি মারা যাওয়া যেহেতু আগে হয়েছে, এইটা হবে পাস্ট পারফেক্ট। আর বিপরত্ব পূর্বে, বিপরত্ব পূর্বে, আর বিপরের পূর্বে কি বসে, পাস্ট পারফেক্ট। তার মানে এই যে রোগীটি মারা গেল, এইটা আমার বানাতে হবে কি, পাস্ট পারফেক্ট। তাহলে কে মারা গেল, রোগীটি। তাহলে কি হবে, দি পেশেন্ট হ্যাড died, the patient had died before, কে আসার আগে, ডাক্তার আসার আগে। তার মানে কি হবে, the doctor came, the doctor came। একটু লক্ষ্য করি, the patient had died before the doctor came, অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। যেহেতু পূর্বে কথাটি আছে তাই আমি মাঝখানে দিয়ে দিয়েছি বিফোর, আর দুইটা কাজের মধ্যে মারা যাওয়াটা আগে হয়েছে, তার মানে এটা হবে পাস্ট পারফেক্ট। আর বিফোরের আগে যেহেতু পাস্ট পারফেক্ট বসে, তাই এটা আমি পাস্ট পারফেক্ট করেছি। আর একটা যদি পাস্ট পারফেক্ট হয়, অন্যটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডাক্তার আসা এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এই জন্য দেখো কাম না হয়ে গিয়েছে ক্যাম, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। আচ্ছা বলো তো, এটা বুঝতে পারোনি এমন কেউ আছো? বুঝতে পারোনি এমন কেউ আছো? ওকে, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। এবার এটা একটু আফটার দিয়ে করার চেষ্টা করি। এবার এরকম যদি থাকে, ডাক্তার আসিবার পরে, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। একটু লক্ষ্য করি, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, কোন কাজটা আগে হয়েছে, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। তার মানে কোনটা আগে হয়েছে, অবশ্যই ডাক্তার আসিবার পরে মারা গেল। তার মানে ডাক্তার আসাটা হয়েছে আগে আর মারা যাওয়াটা হয়েছে পরে। আর এখানে কি কথা আছে, আসিবার পরে, পরে 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 মানে কি, আফটার। আমি মিডিলে আফটার দিয়ে নিলাম। এবার একটু লক্ষ্য করি কোন কাজটা আগে হয়েছে, ডাক্তার আসা। আর যেটা আগে হয় সেটা কি হয়, পাস্ট পারফেক্ট। শেষ করতে হবে, যখন বলো 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। টেন্স কি শেষ করতে পারবেন? 10 মিনিট দিলে শেষ করে দেবো। খারাপ হচ্ছে কেন বলে দেখে নিন আপনার চান্সেস কেমন হচ্ছে। ওকে, এবার একটু লক্ষ্য করি, আফটার অর্থ পরে, আফটার অর্থ পরে। এই যে ডাক্তার আসিবা, এই কাজটা ডাক্তার আসাটা আগে হয়েছে, তাই এটা হবে পাস্ট পারফেক্ট। এবার আফটার যেহেতু পরে, আর পাস্ট পারফেক্টটা যায় পরে আফটারের, তাই এটা বসবে কোথায়, আফটারের পরে। একটু লক্ষ্য করি, ডাক্তার আসিবার পরে, তার মানে ডাক্তার আসা, দি ডক্টর হ্যাড কাম, দি ডক্টর হ্যাড কাম। ডাক্তার আসিবার পরে কি ঘটলো, রোগীটি মারা গেল। একটা যদি পাস্ট পারফেক্ট হয়, অন্যটা কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি হবে, দি পেশেন্ট died, the patient died after the doctor had come, অর্থাৎ ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। এবার বলো, এটা কি বোঝা গেছে? দ্রুত কমেন্ট করো আর ক্লাসটি শেয়ার করো, যেন সবাই দেখতে পারে। এই জন্য ক্লাসটি একটু কাইন্ডলি শেয়ার করবা, আর অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে, তাহলে এবার আমরা যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু লক্ষ্য করি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে একটু বোঝার চেষ্টা করি। অতীতে সংগঠিত হওয়া দুটি কাজের মধ্যে, আবারও বলতেছি, অতীতে সংগঠিত হওয়া দুটি কাজের মধ্যে যেই কাজটা তুলনামূলক বেশি সময় ধরে চলে সেটা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর অন্যটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আবারও বলতেছি, অতীতে সংগঠিত হওয়া দুটি কাজে অতীতে সংগঠিত হবে, এর মধ্যে একটা কাজ বেশি সময় ধরে চলবে, যেই কাজটা বেশি সময় ধরে চলবে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অন্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবার আমরা এক্সাম্পলে যাব। এক্সাম্পলটা এরকম হতে পারে না, বাবা আসার আগে আমি পড়তেছিলাম। একটু লক্ষ্য করি, বাবা আসার আগে, বাবা আসার আগে আমি পড়তেছিলাম। ওকে, বাবা আসার আগে আমি পড়তেছিলাম। কাজ আছে দুইটা, একটা হচ্ছে বাবা আসা আর একটা পড়া। একটু লক্ষ্য করি, কাজ আছে দুইটা, একটা বাবা আসা আর একটা পড়া। দুইটা কাজে অতীতকালে, দুইটা কাজে কোন কালের? অতীতকালের। দুইটা কাজে অতীতকালের। এবার লক্ষ্য করি কোন কাজটা বেশি সময় ধরে চলছিল, একটু কথা বলি, কোন কাজটা বেশি সময় ধরে চলতেছিল? বাবা আসা বেশি সময় ধরে চলতেছিল নাকি পড়তেছিলাম এই কাজটা বেশি সময় ধরে চলতেছিল? একটু কথা বলি। একটু কথা বলি, কোন কাজটা বেশি সময় ধরে চলতেছিল, বাবা আসা নাকি পড়া? বাবা আসা নাকি পড়া, কোন কাজটা বেশি সময় ধরে চলতেছিল? একটু দ্রুত কথা বলি। ওকে, পড়তেছিলাম। বাবা আসার আগে আমি পড়তেছিলাম এই কাজটা বেশি সময় ধরে চলতেছিল। তাহলে অতীতে সংগঠিত হওয়া দুটি কাজের মধ্যে এই কাজটা বেশি সময় ধরে চলতেছিল বোঝায় সেইটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর অন্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটা ইংলিশ করতে যাই তাহলে কি হবে? বাবা আসার আগে আমি পড়তেছিলাম, তাহলে I had been reading before my father came. লক্ষ্য করি, I had been reading before my father came, অর্থাৎ বাবা আসার আগে আমি কি করতেছিলাম? পড়তেছিলাম। যেই কাজটা আমি করতেছিলাম সেটা বেশি সময় ধরে চলতেছিল অতীতের, এবং এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর অন্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কোনো সমস্যা আছে? আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কারো কোনো সমস্যা আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কারো কোনো সমস্যা আছে? শুধু মনে রাখবা দুইটা কাজ থাকবে, দুইটা কাজের মধ্যে যেটা বেশি সময় ধরে চলতেছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর অন্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর একটা এক্সাম্পল দেই। I had been looking for a girl before I got married. একটু লক্ষ্য করি, I had been looking for a girl, আমি একটা মেয়ে খুঁজতেছিলাম। বিয়ে করার আগে আমি একটা কি খুঁজতেছিলাম? মেয়ে খুঁজতেছিলাম। আচ্ছা, কোন কাজটা বেশি সময় ধরে চলতেছিল? কাজ আছে দুইটা, একটা হচ্ছে মেয়ে খোঁজা, একটা মেয়ে খোঁজা, আর একটা হচ্ছে বিয়ে করা। কোন কাজটা বেশি সময় ধরে চলতেছিল, মেয়ে খোঁজা নাকি বিয়ে করা? একটু দ্রুত কথা বলি, কোন কাজটা বেশি সময় ধরে চলতেছিল? একটু গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা যখন বিয়ে করি
তখন পাত্রীটা কি খুঁজি কি 1 মাস 2 মাস বা 1 সপ্তাহ ধরে তো খুঁজি, তাই তো? আর বিয়েটা কি একদিনেই করা হইয়া যায়। তার মানে পাত্রী খোঁজার এই কাজটা বেশি সময় ধরে চলতেছিল, আর বিয়ে করাটা এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করি। আই হ্যাড বিন লুকিং ফর এ গার্ল, আমি একটা মেয়ে খুঁজিতেছিলাম বিফোর আই গট ম্যারিড, আমি বিয়ে করার আগে একটা মেয়ে খুঁজিতেছিলাম। তাহলে আমার এই যে মেয়ে খোঁজার কাজটা বেশি সময় ধরে চলিতেছিল, এই জন্য এটা হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর অন্যটা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে কারো কোনো সমস্যা আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কারো কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমি ফিউচারে যাব। আশা করি সমস্যা থাকার কথা না। এবার ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। একটু লক্ষ্য করো, খুবই সহজ। ফিউচার ইনডিফিনিট, ফিউচার মানে কি? ভবিষ্যতের ব্যাপার স্যাপার, ভবিষ্যতের ব্যাপার স্যাপার। তার মানে ভবিষ্যতে কোনো কাজ করা হবে, ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝালে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তবে লক্ষ্য রাখতে হবে, ভবিষ্যতে কোনো কাজ করা হবে এই ক্ষেত্রে আগে থেকে ঠিক করা থাকবে না, অর্থাৎ নিকটবর্তী ভবিষ্যৎ সময়টা দেওয়া থাকবে না। যদি নিকটবর্তী ভবিষ্যৎ সময় দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা কি হবে? ভবিষ্যতে কোনো কাজ করা হবে, ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝালে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। একটু লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এবার আমরা একটা যে জিনিসটা জানতে হবে, এখানে অনেকেই ভুল করে। একটু লক্ষ্য করি, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন কোনটা? আই অথবা উই, আই অথবা উই ফার্স্ট পারসন। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল বসে, তাহলে শ্যাল বসে। যদি শ্যাল বসাতে চাও তাহলে ফার্স্ট পারসন পাইলে শ্যাল বসাতে হবে। অন্য পারসনের ক্ষেত্রে অবশ্যই উইল বসাতে হবে। উইল সব পারসনের পর বসানো যায়, উইল সব পারসনের পর বসানো যায়, কিন্তু শ্যাল সব পারসনের পর বসে না। কেবলমাত্র ফার্স্ট পারসন আই এবং উইল পর শ্যাল বসে, আর উইল সব পারসনের পর বসানো যায়। ওকে স্যার, ফিউচারে যাবে, সবাই সাইড দেন। গুড, ফিউচারে গিয়েছি। এবার লক্ষ্য করি, এক্সাম্পল, পড়বো, আমি একটি বই পড়বো। আচ্ছা, আমি একটি বই পড়বো, আমি কি পড়া শুরু করেছি? আমি পড়বো, কাজটা কোন কালের? ভবিষ্যৎ। এবার দেখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটু লক্ষ্য করি, ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ভবিষ্যতে কোনো একটা কাজ চলতেই থাকবে, কতক্ষণ চলবে জানি না, ভবিষ্যতে কোনো একটা কাজ চলতেই থাকবে, এরকম বোঝালে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটু স্ট্রাকচারটা লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। একটা এক্সাম্পল দেখি, আই শ্যাল বি রিডিং এ বুক, আই শ্যাল বি রিডিং এ বুক, আমি একটি বই পড়তেই থাকবো, আমি একটি বই পড়তেই থাকবো। ভবিষ্যতের কথা, ভবিষ্যতে কোন একটা কাজ চলতেই থাকবে, কতক্ষণ চলবে এটা আমি জানি না। আচ্ছা, আর দুইটা থাকলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুইটা টেন্সের ব্যবহার খুবই কম।
এই দুইটা টেন্স থেকে তোমাদের প্রশ্ন থাকে না। এবার আমি তোমাদের একটা কাজ দিব, দিয়েই আমি আজকের ক্লাসটা শেষ করব। দেখি তোমরা কতটুকু জানলা। একটা কাজ দিয়ে ক্লাসটা আমি শেষ করে দেব। আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এইবার তোমাদের কাজ হচ্ছে এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাবা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাবা। প্রেজেন্ট পারফেক্ট, দ্রুত কমেন্ট করবা একটু। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে একটু দ্রুত। তাহলে দেখো আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি ফিউচার এটা যদি প্রেজেন্ট পারফেক্ট করি, প্রেজেন্ট ইনডিফিনিটটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট করি তাহলে কি হবে? সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভি3। তাহলে এখানে অবশ্যই